টেনিদার ঝাউ বাংলোর রহস্যতে আছে ঘরের ভেতরে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এখন অনেকে বলছেন লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের মধ্যেও নাকি একেবারে ওই হই হই কাণ্ড আর রই রই ব্যাপার চলছে। এই চূড়ান্ত ডামাডোল নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। দলের ধর্নায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, জল্পনা বাড়িয়ে সরকারি পদে ইস্তফা দিলেন দেব। দলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন আরেক বিধায়ক। দলেরই সাংসদকে খুনি বলে আক্রমণ দলেরই আরেক বিধায়কের। ভোটের মুখে দলের অন্দরেই অস্বস্তি বাড়ছে তৃণমূলের। দ্বিতীয় প্রশ্ন, বঞ্চনা ইস্যুতে লাগাতার ধর্নায় তৃণমূল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া ধর্নায় 4 দিন কেটে গেলেও একদিনও গেলেন না অভিষেক। লোকসভা ভোটের আগে শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার ইঙ্গিত। তৃতীয় প্রশ্ন, নেতাজি ইন্ডোরে সভার পর রেড রোডের ধর্না, ফের অভিষেকের ছবি ছাড়াই তৈরি হলো তৃণমূলের মূল মঞ্চ। যোগ্যরা স্থান পায় না, অযোগ্যদের নিয়ে ঘর সাজায়। ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের ডিজিটাল সেলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি। তৃণমূলের শীর্ষস্তরে মতানৈক্য কি ক্রমশ বাড়ছে? চতুর্থ প্রশ্ন, রোডম্যাপ তৈরি, কিন্তু কি কথা হলো সেটা বাইরে বলবো না, অ্যাকশন যা হবে সেটা দেখতে পাবেন। দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে তৃণমূলকে হুমকি শুভেন্দু অধিকারী, সত্যি কি কোনো অ্যাকশন দেখতে চলেছে বাংলা? পঞ্চম প্রশ্ন, এবার শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণ কুণাল ঘোষের। গত সপ্তাহে নরেন্দ্র মোদী সম্পর্কে কুকথা মমতা বন্দ্যোপাধ্যায়, তার দুদিন আগেই রাহুল গান্ধী সম্পর্কে ভাষা সন্ত্রাস শুভেন্দু অধিকারী। আর কত নিচে নামবে বঙ্গ রাজনীতির ভাষা? ষষ্ঠ প্রশ্ন, মাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্র ছাপায় 100 কোটির কেলেঙ্কারি, বিস্ফোরক অভিযোগ তুলে ইডি সিবিআই তদন্তের দাবি বিজেপি। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা পর্ষদ সভাপতি। তদন্তের নির্দেশ দেবে রাজ্য। তবে শুরুতেই আসুন চোখ রাখি শাসক দলের ভেতরে এই লাগাতার বেসুরের ছবিটায়। দেখুন, যে কোনো সময় লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে, কিন্তু তৃণমূলের অন্দরে অস্বস্তি শেষ হওয়া দূরের কথা, ক্রমশ তা দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সবথেকে বড় ইস্যু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি। কয়েক মাস আগে ঠিক এই ইস্যুকে দিল্লি অবধি নিয়ে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় একই ইস্যুতে কলকাতায় ধর্নার ডাক দিলেও গত 4 দিনে তৃণমূলের সেই ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারও দেখা গেল না। তার মধ্যেই ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিস্তুত বোন এবং তৃণমূলের মিডিয়া সেলের দেখভালকারী অদিতি গায়েন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। এই জল্পনার মধ্যেই একসঙ্গে 3টি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দেব। তবে কি দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ? তৃণমূলের একাধিক হেভিওয়েট যখন দুর্নীতির অভিযোগে বিদ্ধ, তখন দল এবং রোজগারকে জুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি। এর মধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের সামনে চলে এসেছে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্ব। নাম না করেও পরস্পরকে তোলাবাজ, খুনি বলে আক্রমণ করেছেন তাঁরা। কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে, আবার সেই লোককে বুঝে বসাবেন না। অর্জুন সিং কি খুনির পরিবারে? 100 বার। তৃণমূল কংগ্রেসে এখন মুষল পর্ব চলছে। তৃণমূল কংগ্রেস দল টিকে থাকতে পারবে না। 7 দিন রাজ্যে পুলিশ তালাবন্ধ করে বসে থাকুক, তৃণমূলের নেতারা এলাকা ছেড়ে পালাবে, এত অপরাধ তারা করেছে। তৃণমূলের অন্দরে কি তাহলে তেলে বেগুনে ঝগড়া চলছে? কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, লোকসভা ভোট শুরু হতে আর মেরে কেটে 2.5 মাসও বাকি নেই। আমি একটা তুলনা দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। লোকসভা ভোটের থেকে অনেক কম গুরুত্বের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রস্তুতির ছবিটা ঠিক এই 2.5 মাস আগে কেমন ছিল? ভোট ছিল 8ই জুলাই। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়ে গেছিল 25শে এপ্রিল কোচবিহার থেকে, শেষ হয়েছিল 16ই জুন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। 51 দিনের যাত্রা, 4,500 কিলোমিটারেরও বেশি পথ চলা, 135টা জনসভা, 125টা রোড শো, 33টা রাতের অধিবেশন। সেই কর্মসূচি ঠাসা 2.5 মাসের পাশে রাখুন লোকসভা ভোটের 2.5 মাস বাকি থাকা এই চেহারাটা। আর এই নিয়েই
এই তফাৎটা নিয়েই অরূপ চক্রবর্তীকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। এক হচ্ছে, কেউ অস্বীকার করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 100 দিনের কাজের কর্মসূচি, এই আন্দোলন তার হাত ধরে শুরু হয়। এখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন, অথচ তার মঞ্চে প্রকাশ্যে সমস্ত সাংসদদের ডেকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দিন হয়ে গেল তিনি আসেননি, তাকে দেখা যায়নি। 2, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পর দ্বিতীয় বড় কর্মসূচি, যেখানে কিন্তু মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। 3, অনেকেই বলতে পারেন যে প্রযুক্তির যুগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য, ভিডিও বার্তা এখনো পর্যন্ত চলেছে বলে আমাদের জানা নেই। 4, কালকে দেখছিলাম জয়প্রকাশ মজুমদার বলছেন যে চিকিৎসা সম্ভাবনা, ঠিকই, আমরাই প্রথম দেখিয়েছিলাম যে সিঙ্গাপুরে একেবারে স্পেসিফিক অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে বলছি যে 5 তারিখ অর্থাৎ আজকে সিঙ্গাপুরে ডক্টর টান ইউং মেন, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে দুপুরে। গত বুধবার স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়। অরূপের কাছে এরপর সমস্তটা নিয়ে সাম আপ করে একটাই প্রশ্ন থাকে যে সব কিছু সুরে বাজছে তো, অল ইজ ওয়েল? না সুমন, আপনার মনে থাকবে যখন এই 100 দিনের বঞ্চনা নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, দিল্লিতে যখন আমরা গিয়েছি, তার আগে এ রাজ্যের বুকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সুনির্দিষ্ট করে 3 এবং 4, 2 এবং 3 এই কর্মসূচি দেওয়া হয়েছিল। তারপর যখন দিল্লিতে গেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য প্রশাসনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হতে পারেন। তার মানে তো এই নয় যে দলের মধ্যে কোনো ফাটল রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে উপস্থিত হতে পারেন, তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সেই আন্দোলন করেছিলেন এবং তার পরবর্তীকালে রাজভবনের সামনেও সেই ধর্ণা কর্মসূচি কন্টিনিউ হয়েছিল। সেই ধর্মা কর্মসূচি কন্টিনিউ যখন হয়েছিল, তখন যদি এই প্রশ্ন না উঠে থাকে, তাহলে আজকে হঠাৎ করে, এবং যেখানে এটা তো ঘটনা, অভিষেকের প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল চোখের ডাক্তারের জন্য, আমরা সকলেই জানি তার অ্যাক্সিডেন্টের পর থেকে বারংবার তাকে সেই পর্যালোচনার মধ্যে দিয়ে চলতে হয়। তার সাথে সাথে আমি শুধু দুটো জায়গা একটু ধরিয়ে দিই। এক হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, আমি এর সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তার সঙ্গে চোখের চিকিৎসার কোনো যোগ নেই, কিন্তু আমি সেই দিকে চিকিৎসার খুঁটিনাটিতে যাচ্ছি না। তুমি যেখানে কন্টিনিউ করলে না, সেটা হচ্ছে 29শে জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ধর্ণা, যেটা অরূপ বলছিল সঠিকভাবেই বলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তার নির্দেশ আমার কাছে শিরোধার্য, অর্থাৎ প্রত্যাহার করতে হয়েছিল। একদমই তাই। তারপরে সেটা যখন কন্টিনিউড হচ্ছে স্বয়ং নেত্রীর নেতৃত্বে, অভিষেক আসবে না। তার মানে তো এরপরে আর বিতর্কের কোনো অবকাশই থাকে না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই জানিয়ে দিচ্ছেন যে নেত্রীর নির্দেশই শিরোধার্য। সেখানে তারপরে এটা নিয়ে দেখুন, এটাও তো নেত্রীর নির্দেশ, সব সাংসদকে ধর্ণায় আসতে হবে, একদমই তাই। সেটা শিরোধার্য হলো না। তার সাথে সাথে আপনি জানেন যে আগামীকাল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে সারা ভারতবর্ষের সমস্ত দলকে সেখানে প্রতিনিধিত্বে ডাকা হয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তার আমাদের দলের পক্ষ থেকে যে পার্টি লাইন, দলীয় বিবৃতি, সেটা তৈরি করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন না, কালকে তার প্রতিনিধি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল, দলীয় বিবৃতি তৈরি করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে থাকতে হয়। আর যেখানে প্রতিনিধি হিসেবে স্বয়ং প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন কারা যাচ্ছেন, দুজন সিনিয়র মোস্ট, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই দল ঐক্যবদ্ধ আছে এবং 2021-এর নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে এই যুগলবন্দি পারে বিজেপিকে হারাতে। এক্স্যাক্টলি এই কারণে যে নেতৃত্বকে দেখা যাচ্ছে, সেনাপতিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কে বললো? আমি তো আবারও বলছি, তার মানে 2রা অক্টোবর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে তো মমতা দিল্লি থেকে এখানে কলকাতায় বসে আশীর্বাদ করেছিলেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সব অন ক্যামেরা সব সাংসদকে ডাকছেন। আমি আবারও বলছি, সন্ধ্যাবেলা আমাদের হয়তো এখানে চ্যানেলে দর্শক এটাই কিছু আনন্দ পেতে পারে, খোরাক পেতে পারে, বিভিন্ন রকমের পারমুটেশন কম্বিনেশন হতে পারে, কিন্তু তাতে সত্যিটা বদলায় না। সত্যি একটাই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মিলিতভাবে বিজেপিকে পরাস্ত করতে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে অদিতি গায়েন
আমি ঠিক যে প্রশ্নে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, তিনিও কি সন্ধেবেলার এই খোরাক জোগাচ্ছেন? কেন বলছি যে অরূপের সম্পর্কে আমি সম্পূর্ণ সহানুভূতিশীল, যে দলের মুখপাত্র এছাড়া আর কী বা বলবেন, চমৎকার অরূপ হ্যান্ডেল করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরুন বিশ্বনাথ দা, অদিতি গায়েন আমজনতা হয়তো চেনেন না, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে প্রত্যেকে জানেন যে এই অত্যন্ত মেধাবী তরুণী তৃণমূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেন? এক হচ্ছে অদিতি গায়েন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন, তার বোনের মেয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পিস্তুত বোন। দুই, তার থেকেও বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তিনি ডিজিটাল সেলের অন্যতম কাণ্ডারি। তিনি হঠাৎ ইঙ্গিতপূর্ণভাবে আজ থেকে প্রায় ধরুন 1.5 দিন আগে, অর্থাৎ কাল এই খবর চলার পর যদি তার আপত্তি থাকতো তিনি রিজয়েন্ডার দিতে পারতেন, দেননি। তিনি ফেসবুকে লিখলেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। মানে আমি বলছি যে ছবিটা ফুটে উঠছে, আমি যদি অরূপের তর্ক খাতিরে অরূপের যুক্তিটা ধরি যে এটা তিনি বলতে চাইছেন না, তা সত্ত্বেও কি খুব অভিপ্রেত ছবি? দেখুন, একাধিক ইস্যুতে সুমনদা তৃণমূল কংগ্রেসের আদি আর নব্যদের মধ্যে দ্বন্দ্বটা আমরা দেখেছি, প্রকাশ্যে এসেছিল, কিন্তু আমার তো মনে হয় এখন দ্বন্দ্বটা কার্যত কালীঘাটের ব্যানার্জি পরিবারের মধ্যে। মানে এটা তো শুভেন্দু অধিকারী বলছে, কোনো বিরোধী নেতা বলছে তা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে বোন স্বয়ং বলছেন যে অযোগ্যরা স্থান পায়, যোগ্যরা স্থান পায় না। এবং কোন কনটেক্সটে তিনি বলেছেন, দেখুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেছি যে 21-এর নির্বাচনের মানে সময় তিনি কার্যত বলা যায় যে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রচার করেছেন। এবং আমি বলছি 21-এর নির্বাচনে জয়ের পেছনে আমি আমার বইয়ের প্রচ্ছদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছিলাম, কারণ ওনার অন্যতম নেতৃত্ব ছিল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে গণসংযোগ যাত্রা আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে দেখেছি যে সারা রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা তিনি পালন করেছেন। এটা তো মানে স্বাভাবিক যে তিনি দলের গুরুত্বপূর্ণ সেনাপতি, ওরা বারবার বলছেন যে সেই সেনাপতি এগিয়ে আসবেন। এবং এই কেন্দ্র বিরোধী যে আন্দোলন 100 দিনের কাজে টাকা পাওয়ার প্রশ্নে শুরুটা কে করেছিল? শুরুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল। তিনি দিল্লিতে গিয়ে যে আন্দোলন করেছিলেন, তিনি রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন, এবং এটা তো মানে দিনের আলোর মতন পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একরকমভাবে আন্দোলনটাকে পরিচালনা করতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন আন্দোলনটা কন্টিনিউ করুক, এবং তিনি স্বয়ং সেই কথা বলেছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই কেন? দেখুন, সম্ভাবনা 3টে ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি। একটা ক্ষেত্র হলো যে অসুস্থতা, যেটা বারবার বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকেও যে নানা জায়গায়। আমি কিন্তু এটাকে একটুখানি দূরে রাখবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের নেতা অন্তত কয়েক বছর আমি পরখ করেছি, আমার মনে হয়েছে যে না, শুধুমাত্র অসুস্থর কারণে তিনি সরে আছেন বা দূরে আছেন এরকম আমার মনে হচ্ছে না। দ্বিতীয় কারণটা কি হতে পারে, যেটা বিরোধীরা বলছে, অর্থাৎ বাম কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগটা আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ডিশনটাই এইবার এইরকম যে ভাই 21-এর মতন বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ এই যে সেটিং তত্ত্বটা বারবার বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সেটিংটাই এমন যে খুব বেশি মানে এগোনো যাবে না। তাহলে কি মুম্বাইতে মানে বিজেপির অন্য কোনো নেতা ফডনবিসের সাথে কথা বলছেন, নাকি XYZ এর সাথে কথা বলছেন, রাম শ্যামজয়ের সাথে প্রশ্ন করছেন? এটা দ্বিতীয় একটা মানে আমি পলিটিক্যাল সম্ভাবনার জায়গা থেকে বলছি। থার্ড যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আদর্শগত অবস্থান তার এতটাই তফাৎ এসছে, আপনি লক্ষ্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ইঞ্চি সরেনি তার পুরনো মুখ রাখার প্রশ্নে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার অবস্থান থেকে 1 ইঞ্চি সরেনি। তিনি এখনো কিন্তু একই অবস্থান দিচ্ছেন যে না, যুবকদেরই আসা উচিত। ফলে প্রার্থী পদের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দূরত্ব এসছে, সেই দূরত্ব শেষ পর্যন্ত এই ধর্ণা মঞ্চে পর্যন্ত আসলো কিনা, সেই প্রশ্নটা রাখবো আমি। না, এখানে বিশ্বনাথ দা অনেকগুলো সম্ভাবনার কথা বললেন, আসল ঘটনাটাই বললেন না। উনি অদিতি গায়েনের পোস্টের মূল বক্তব্য একটাই, যে অযোগ্য এবং যোগ্যের যে কথাটা বলছেন এটা তো সরাসরি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলা। যে লোকটার নেতৃত্বে যে 2টো সাংসদ থেকে 18টা সাংসদ হলো, যে লোকটার নেতৃত্বে 3টে এমএলএ 77 এমএলএ হলো, তার ঘর ভেঙে দিল আর অযোগ্য শুভেন্দু অধিকারীকে বসিয়ে দেবে, এটা তো পরিষ্কার দিন। এই যে কৌস্তব বসে রয়েছে, এক সেকেন্ড কৌস্তব বসে রয়েছে, যে পার্থ চ্যাটার্জি 59,000 ভোটে জিতেছিল তাকে 9,000 এর মার্জিনে নামিয়েছে, সেই কৌস্তব কি গুরুত্ব পেয়েছে? মোহাম্মদ সেলিম সে আজকে রাজ্যের নেতা বসে রয়েছে, কোনো নেতা বলেনি রায়গঞ্জে ঘরে আগুন লেগেছে, সেই আগুনটা আমাকে নেভাতে হবে, যদি ঘরে আগুন লাগে সেই আগুনটা নেভাতে হবে, এটা কোনো বিরোধী নেতা বলেনি, কোনো বাইরের কোনো লোক বলেনি, ব্যানার্জি পরিবার থেকে বলেছে, ব্যানার্জি পরিবারের সদস্যরা বলেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরাই কথা বলছে, এটা কোনো বিরোধী দলের নেতা বলছেন না। বলে এটা তোমাকে মনে রাখতে হবে, আগুন লাগে সেই আগুন তোমাকে নেভাতে হবে, তৃণমূলের ঘরে আগুন লাগলে সেই আগুন তোমাদের নেভাতে হবে, তোমরা ধামা জামার বিষয়ের মধ্যে চলতে থাকবে। বেশ দুজনকে আমি থামালাম, একটাই কথা বলা, সেটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা।
নাকি মাছ দিয়ে শাক ঢাকা, মানে পুরো ব্যাপারটাই এতটা উল্টো দিকে চলে গেছে যে সেটা নিয়ে তর্ক হতে পারে। তার ডাকনামটা, অদিতির ডাকনাম পুণ্যি, যারা বুঝতে পারেননি আমি ওই পাদটিকা হিসেবে যোগ করলাম। কিন্তু এতে আমাদের প্রথম বক্তা অর্থাৎ অরূপের পুণ্যি বাড়ল কিনা এই চমৎকার ডিফেন্ড করার জন্য, সেটা ভবিষ্যতে দল বলতে পারবে। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, পরের যে কারণে এই জল্পনার অবকাশটা থাকছে তার কারণ 4 দিন চলে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সমস্ত সাংসদকে ওই ধর্ণামঞ্চে যোগ দেওয়ার কথা বলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 4 দিনের মধ্যে না আসা। পরের প্রতিবেদন। দল এক, কর্মসূচির ইস্যুও এক, শুধু পাল্টে গিয়েছে কর্মসূচির কাণ্ডারির মুখ। আর এই মুখ বদল নিয়েই কি তৃণমূলের অন্দরে শুরু হয়েছে কোনো টানাপোড়েন? লোকসভা ভোটের মুখে এই প্রশ্ন ঘিরেই জল্পনার ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। 4 মাস আগে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্নার মুখ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এখন লোকসভা ভোটের আগে সেই একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা ধর্নায় একবারের জন্যেও তার মুখ দেখা গেল না। শুক্রবার থেকে ধর্না শুরু করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে শনিবার অবধি টানা ধর্নাস্থলে ছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ সেখানে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারের জন্যেও সেখানে দেখা যায়নি। তারপর পেরিয়ে গিয়েছে আরও 2 দিন। সোমবার এই ধর্নার 4র্থ দিন। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই কর্মসূচির ধারে কাছে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্নায় বসার হুঁশিয়ারি দিতেই রাজভবনের সামনে নিজের ধর্না প্রত্যাহার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমানী? লোকসভা ভোটের আগে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিষেক? জল্পনা আরও বাড়িয়েছে এই মঞ্চ থেকেই যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্য। আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা সেপারেট কর্মসূচি ছিল, সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকম ভাবে আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অভিষেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি বলবেন? পিসিকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। অভিষেকের না আসাটা, অভিষেক দিল্লি গেছিলেন, অভিষেকের একটা দিল্লি সংসদ চলছে, গুরুত্বপূর্ণ ওই জায়গাটা একটা কাজ ছিল। এর বাইরে যতটুকু জানি ওর চোখের একটা ট্রাবল আছে এবং সেটা মাঝে মধ্যেই একটা বড় সড়ো চিকিৎসাজনিত মেরামতির দরকার হয়, সেই কারণেই তাকে দেখা যায়নি। এর মধ্যে অন্য কোনো গল্প বা অন্য কোনো ব্যাখ্যা খোঁজার এই মুহূর্তে কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। এটা মুখ্যমন্ত্রীর ধর্না, মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর ধর্না কেন্দ্রের বিরুদ্ধে। এর আগেও দেখবেন এইখানেই মুখ্যমন্ত্রীর ধর্না হয়েছিল, ফলে মুখ্যমন্ত্রীর সেখানে নিশ্চিতভাবে শেষ কথা। সামনে লোকসভা ভোট, তার আগে কি তৃণমূলে অল ইজ ওয়েল নেই? কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কাছে আসব, কিন্তু তার আগে আজকে নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর বাতিল করলেন। বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে আজকেই যাওয়ার কথা ছিল, 3টে সাড়ে 3টে নাগাদ তা বেরোনোর কথা ছিল, বেরোলেন না। নানা জল্পনা, নিজে সাংবাদিক সম্মেলন করে বললেন দিল্লি যাচ্ছি না। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে দিল্লিতে কার্যত ছুটে বেরিয়েছেন। জগদীপ ধনকর, নির্মলা সীতারামন এবং অমিত শাহ 3 জনের সঙ্গে 1-on-1 তিনি মিটিং করেছেন। এইখানে শুভেন্দু অধিকারী বেরিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সংবাদ মাধ্যমকে ঠিক কি বলেছেন আপনাদের দেখাবো, তারপর শঙ্করের কাছে আসবো। দেখুন, ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ, वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। इससे डिफरेंट नहीं बता रहा हूँ। শঙ্কর, তফাৎ আছে? আগে জেনারেলি একটা ডেট বলতেন, কোনো বড় ঘটনা ঘটবে বলতেন, জেল যাত্রার কথা বলতেন। আজকে কোনো ডেট বলেননি, বলেছেন রোড ম্যাপ ঠিক হয়ে আছে, আগে যে অ্যাকশন হোগা আপকো দিখাই পড়েগা, অর্থাৎ অ্যাকশনের কথা, তবে তারিখ নেই সেই অ্যাকশনের সঙ্গে। সেফ খেললেন সন্ধ্যা। মাননীয় বিরোধী দলনেতার বক্তব্যের অ্যাকশন শব্দ নিয়ে অনেকেরই বেশ আগ্রহ তৈরি হয়েছে। আমি সেই প্রসঙ্গে যাব, তবে তার আগে 30 সেকেন্ড। প্রথম কথা, মমতার অনুপস্থিতি নিয়ে আমি দেখলাম, আমার অভিষেকের অনুপস্থিতি নিয়ে
আমি দেখলাম আমার পাশে বসে থাকা অরূপদা সুন্দর একটা রম্য রচনা করলেন, আমাকে হাসতে হয়নি, অন্যেরাই হাসছিলেন, আর কুণাল বাবু তোতলাচ্ছিলেন। তো ফলে স্বাভাবিকভাবে আমি ঘনিষ্ঠ মহলের পরিচিতি হিসাবে আমি শুধু বলবো যারা অভিষেক বাবুর খুব ঘনিষ্ঠ তারা ওনাকে একটু মনোবিদের কাছে নিয়ে যেতে পারেন, কারণ ডাক্তার ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, মনোকষ্টে ভুগছেন বলেই মনে হচ্ছে। মমতা ব্যানার্জি নিউ দিল্লিতে অভিষেকের ধর্নায় তিনি দূর থেকে আশীর্বাদ জানিয়েছেন, আমি জানি না দিল্লির থেকে মমতা ব্যানার্জিকে অভিষেক প্রণাম জানিয়েছেন কিনা, তার থেকে কোনো পুণ্যি লাভ তিনি করবেন কিনা, এটা আমার মনে হলো, তাই প্রাথমিকভাবে রাখলাম। এবার হচ্ছে অ্যাকশন। প্রথম কথা, শুভেন্দুবাবু তো অ্যাকশনই করেছে। আমাদের রাজ্যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এমন একজন মুখ্যমন্ত্রী তৈরি হয়েছেন তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছেন বা তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছেন, ফলে অ্যাকশন উনি করেন এবং সেটা বাস্তবে বিজেপির মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, তার ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়েছিল। তুমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বললে তাকেও বলা যায়। তার পাশাপাশি নন্দীগ্রামের এই ঘটনার পরবর্তী সময় আমি বারবার করে বলেছি যে বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে দেখলে এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, এবং আমার মনে হচ্ছে সেই ফোবিয়াটা এখন শুধু নেত্রীর মধ্যে নেই, সারা তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে গেছে। স্বাভাবিকভাবে সুপিরিয়রিটি কমপ্লেক্সে এই অ্যাকশনটার কি তাৎপর্য? অ্যাকশনটার তাৎপর্য, 3 নম্বরের প্রশ্ন বুঝিয়ে বল। অ্যাকশনটার তাৎপর্য এই যে হেমন্ত চলে গেছে, বসন্ত আসছে, বাদবাকি বিষয়টা নিশ্চিতভাবে সময়ের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে। উত্তরে থাকে তো, উত্তরবঙ্গে থাকে, ও হেমন্তর ব্যাপারটা ভালো জানে, পাশেই হেমন্ত বিশ্ব শর্মা কি করে এসছে ও ভালো জানে, আমি যাচ্ছি না সেই প্রশ্নে। আসলে এই যে টাইমটা কেন দিতে পারলো না, এর আগে আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী টাইম দিয়েছিল 7 দিনের মধ্যে এনআরসি হবে, তারপর গালে চপেটাঘাত খেয়ে আজকে বলেছে আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। তো এর আগে তারিখ পে তারিখ দেখেছি, সরকার ফেলে দেওয়ার ডেট দেখেছি। বাম আর কংগ্রেস বলবে যে এত ভালো সেটিংটা হয়েছে তাই টাইমটা দিতে পারে। দেখুন, বাম আর কংগ্রেস সেটিং বলছে তো, আমরা যখন বলেছিলাম যে 100 দিনের ন্যায্য প্রাপ্য টাকা আটকে রেখেছে, তখন বাম আর কংগ্রেস বলেছিল যে দুর্নীতি হয়েছে। আজকে দেখলাম গত পরশুদিন পিনারাই বিজয়ন নিজে বলেছেন দিল্লিতে গিয়ে ধর্ণা দেবো, কেরালের টাকা আটকে রেখেছে বলে। তাহলে কি কেরালেও চুরি করেছে বলে কেরালের মুখ্যমন্ত্রীকে ধর্ণায় বসতে হবে? এটা বাম আর কংগ্রেসই উত্তর দেবে। সারা ভারতবর্ষে যেখানে বিজেপি এই সরকার বারবার করে একটা এই অলিখিত পর্দার পেছনের কথা আসে। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 3টে বিষয় বারবার করে তুলেছেন যেটা ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে মনে করেন। এক পরিবারবাদ, এক তোষণ, আর এক দুর্নীতি। আমি অরূপদাকে দুর্নীতির কথা আমি বলছি, শঙ্কর তুমি তখনও বাম ছেড়ে সিপিএম ছেড়ে বিজেপিতে জয়েন করনি, তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, আমি তার বাসভবনে গিয়ে তার 2 ঘন্টা সাক্ষাৎকার নিয়েছি, বারবার এই রাজ্যের প্রসঙ্গে তখনও দুর্নীতির কথা এসেছিল। আমি বলছি তারপরে 2014 তার প্রধানমন্ত্রী হওয়া, এটা 2024, 10 বছর কেটে গেছে, কজন জেলে গেছে? শঙ্কর বোঝাতে, আমি শঙ্করকে প্রশ্ন করছি, শঙ্কর তুমি বোঝাতে পারবে তো যে 2000 সালের জমি কেলেঙ্কারি, 2000 সালের, তার জন্য হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী অবস্থায় তুমি জেলে পড়াতে পারলে, 11 সালের পরের দুর্নীতিগুলোতে কিন্তু তুমি পৌঁছতে পারলে না। বিচারপতিরা পর্যন্ত বললো কেন, মানে আদালতের বিচারপতিরা পর্যন্ত বললো যে সর্বোচ্চ পর্যায়ে কেন তদন্ত হচ্ছে না। পারবে তো সাধারণ ভোটারদের বোঝাতে? কেন সাধারণ ভোটাররা তোমাদের বিশ্বাস করছে না? কেন সাধারণ ভোটাররা মনে করছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং চলছে? কেন সমীক্ষাতে ধরা পড়ছে যে সাধারণ ভোটাররা আশ্বস্ত নয় এবং বিজেপি যতটা অ্যাক্টিভলি কাজ করা ছিল সেটা করতে পারছে না? এই প্রশ্নে আমি শুধু এইটুকু বলি যে 2018, 19, 21 এই এত তথাকথিত পর্দার পেছনে আড়ালে অনেক কথা নিয়ে অনেকেই বিশ্লেষক হিসাবে সামাজিক মাধ্যমে চর্চা হয়েছে, কিন্তু 18, 19, 21 ক্রমান্বয়টা হচ্ছে বিজেপির অগ্রগতি হয়েছে। আমি শুধু আমি বাম এবং কংগ্রেসের কাছে আসবো এক সেকেন্ড, কিন্তু আমি বলছি বিশ্বনাথ দা বিগ পিকচারটা ধরছিলেন মুখ্যমন্ত্রী। আমি বলছি আমাদের এই রাজ্য, সেই রাজ্যে সন্দেশখালী ইডি অফিসারদের মাথা ফাটলো, সিআরপিএফ মার খেলো, তারপরে ইডির ভূমিকাটা, শুধু এইটুকু বিশ্লেষণ করলেই বোধহয় বিগ পিকচারটা একেবারে ওই বলে না, মানে বিন্দু থেকে সিন্ধুর চেহারাটা পরিষ্কার হয়ে যায়। আমি ঠিক এইখানে আমার পরের প্রতিবেদন রাখবো। অদিতি গায়েন, বারবার তার কথা আলোচনা হচ্ছে, পুণ্যি তার এই নামেই বেশি চেনেন, তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পিস্তুত বোন নন, তিনি তৃণমূল কংগ্রেসের ডিজিটাল মিডিয়ার অন্যতম কাণ্ডারি। কি বলেছিলেন গতকাল? কথায় বলে একটা ছবি 1000 শব্দের সমান, কিন্তু তৃণমূলের অন্দরে এখন এই ছবি থাকা না থাকা নিয়েই চলছে উথাল পাথাল।
100 দিনের কাজ সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 4 দিন ধরে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান। কিন্তু এই কর্মসূচিতে না আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না আছে মূল মঞ্চে তার কোনো ছবি। ধর্ণার চতুর্থ দিনে অবশেষে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই কাট আউটের পাশে রয়েছি যেখানে তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কাট আউট লাগানো হয়েছে। যদিও মূল যে মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, সেই মূল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি দেখা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে দেখা যাচ্ছে। আমরাও মূল মঞ্চে কোনো জায়গায় ছবি রাখাইনি, কেন যেখানে নেত্রী আছেন সেখানে রাখার প্রয়োজন নেই। কিন্তু যেখানে আমাদের প্রত্যেকটি জেলা থেকে ছাত্র যুবরা এসছেন, তাদের কাছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগ, সেই আবেগের বসে তারা ছবি নিয়ে এসছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকবে নাই বা কেন? রবিবার ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন, যিনি তৃণমূলের ডিজিটাল সেল দেখভাল করেন, সেই অদিতি গায়েন লেখেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। এই অবস্থায় সোমবার তৃণমূলের এক কর্মী মঞ্চের এক কোনায় ছবি আঁকছিলেন, সেখানে মমতার পাশে ঠাঁই হয়েছে অভিষেকের। তৃণমূলের এই সমস্ত মন গড়া ধর্ণা, আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে, তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই। দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায়। গত বছরের নভেম্বরে লোকসভা ভোটের আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচির মঞ্চও ছিল মমতাময়। মঞ্চে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি, যা নিয়ে বিস্ফোরক ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ। অভিষেকের বোধহয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। আমি একবারও বলছি না যে অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না, এটা কথা নয়। আবার অভিষেক তৃণমূল না করলে অভিষেকের চলবে না, সেরকমও ব্যাপার নয়। ব্যক্তিগত মতামত কেউ কেউ দিয়েছে, ঠিক আছে, দলনেত্রীর ছবি ছিল, আমার আলাদা করে ছবি না থাকতেও পারে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে সেই কুণাল ঘোষেরই উল্টো সুর। আগের যে ইস্যুটায় হয়েছিল অনুষ্ঠান আর এবারের যে কর্মসূচি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা করা, মুখ্যমন্ত্রীর ধর্ণা, ফলে এটা নিয়ে ওই দিক থেকে কোনো বিতর্ক টানার কোনো অবকাশ নেই। ফলে মুখ্যমন্ত্রীর সেখানে নিশ্চিতভাবে শেষ কথা। কবির মনে প্রশ্ন ছিল, তুমি কি কেবল ছবি? দল যাই হোক না কেন, অধুনা রাজনীতিতে কিন্তু সেই ছবি সব। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি সৌম্য আর কৌস্তুভের কাছে যাব, কিন্তু তার আগে এতজন মন্তব্য পাঠাচ্ছেন, আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা নেব। পঙ্কজ সরকার, তিনি লিখছেন, অভিষেকের অনুপস্থিতি নবীন প্রবীণ মতভেদের প্রতিফলন নয় তো। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, অভিষেকের বোনের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে মমতার টিমকে অযোগ্য বলার সাহস দেখাচ্ছে অভিষেকের শিবির। সাগর সামন্ত লিখছেন, অভিষেক বা দেব নন, তৃণমূলের ইউএসপি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। কুন্তল চট্টোপাধ্যায় লিখছেন, তৃণমূল এখন ভোট সামলাবে না অন্দরের বিভাজন। কল্পনা গায়েন লিখছেন, তৃণমূলের এই বেসুর থেকে আদৌ লাভ তুলতে পারবে তো বিরোধীরা। ঠিক এইখান থেকে আমি আসবো কৌস্তুভের কাছে। আচ্ছা, সৌম্যকে দিয়েই শুরু করি, তার কারণ সৌম্য যে দলটা করে তার নাম কংগ্রেস। আজকে লোকসভায় এই ঘন্টা দুয়েক আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হঠাৎ একটা নতুন লাইন নিলেন, যার ইঙ্গিত কয়েক মাস আগে পাওয়া গেছিল। তিনি পরিবারতন্ত্রকে আক্রমণ করলেন, গান্ধী পরিবারকে আক্রমণ করলেন, অধীর চৌধুরীকে যেন কিছুটা কংগ্রেস থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করলেন। ঠিক কি বললেন আজকে প্রধানমন্ত্রী, আমি সেটা দেখাবো। কয়েক মাস আগে, কয়েক সপ্তাহ আগে ইনফ্যাক্ট কি বলেছেন তাও পাশাপাশি দেখাবো। তারপর আসবো সৌম্যর কাছে। প্রথমে আজকে প্রধানমন্ত্রী কি বললেন। अधीर रंजन जी, इस बार आपने आपका कॉन्ट्रैक्ट उनको दे दिया है क्या? आपने इन्हीं चीजों को पहुंचाया है। अब अधीर बाबू की हालत हम देख रहे हैं, वरना ये समय था संसद में रहने का, लेकिन परिवारवाद की सेवा तो करनी पड़ती है। हमारे खरगे जी इस सदन से उस सदन शिफ्ट हो गए और गुलाम नबी जी तो पार्टी से ही शिफ्ट कर गए।
ये सब परिवारवाद के भेंट चढ़ गए। देश के लोकतंत्र के लिए परिवारवादी राजनीति, पारिवारिक पार्टियों की राजनीति, ये हम सबकी चिंता का विषय होना चाहिए। কিন্তু এটাই শুরু নয়, প্রথমবার নয়। তার কারণ গত বছরের 10ই আগস্ট নরেন্দ্র মোদী অনাস্থা প্রস্তাবে কেন অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেস বলার সুযোগ দেয়নি তাই নিয়ে রীতিমতো প্রকাশ্যে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তার মন্তব্য করেছিলেন। ঠিক কি বলেছিলেন একবার মনে করিয়ে দেব। इस अविश्वास प्रस्ताव में कुछ चीजें तो ऐसी विचित्र नजर आई जो न पहले कभी सुना है, न देखा है, न कभी कल्पना की है। सबसे बड़े विपक्षी दल के नेता को बोलने की सूची में नाम ही नहीं था। अधीर बाबू को क्या हाल हो गया, उनकी पार्टी ने उन्हें बोलने का मौका नहीं दिया। ये तो कल अमित भाई ने बहुत जिम्मेवारी के साथ कहा कि भाई अच्छा नहीं लग रहा है, और आपकी उदारता थी कि उनका समय समाप्त हो गया था तो भी आपने उनको आज मौका दिया। लेकिन गुड़ का गोबर कैसे करना उसमें ये माहिर है। मैं नहीं जानता हूं कि आखिर आपकी मजबूरी क्या है, क्यों अधीर बाबू को दरकिनार कर दिया गया। पता नहीं कलकत्ता से कोई फोन आया हो। कांग्रेस बार बार उनका अपमान करती है। कभी चुनावों के नाम पर उन्हें अस्थायी रूप से फ्लोर लीडर से हटा देते हैं। बिट्टू जी, हम अधीर बाबू के प्रति अपनी पूरी संवेदना व्यक्त करते हैं। যে সময় মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলছেন সেই সময় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের কাছে আসার জল্পনা তীব্র ছিল। সেই জন্যই হয়তো বলছেন যে অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেসে কি কোণঠাসা করে দেওয়া হচ্ছে, জানি না। কলকাতা থেকে কোনো ফোন এসছে হয়তো। আমি সৌম্য আইচেরার কাছে আসবো। সৌম্য, এক হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক চিরকাল মধুর। আমায় বিজেপির এক রাজ্য সম্পাদক খুব দুঃখ করে বলেছিলেন যে অধীরবাবু যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পান আমাদের তার দ্বিগুণ সময় লাগে। জোকস অ্যাপার্ট, অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেস থেকে আলাদা করে দেখানো এইটা কিন্তু প্রথমবার যে নরেন্দ্র মোদী করলেন তা নয়। এটা কি আক্রমণের কোনো নতুন কৌশল? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো তিনটে কথা বলেছেন, নির্বাচনী প্রচার করছেন পার্লামেন্টে, ওটা তো পার্লামেন্টে নির্বাচনী প্রচার করার জায়গা নয়। আমি শুধু একটা কথাই বলি, উনি পরিবারবাদের কথা বলেছেন। আমি জানি না তার পেছনে বসেছিলেন অমিত শাহ। অমিত শাহ জয় শাহকে গান্ধীনগর স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। আমি জানি না যে ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুররা পেছনে বেঞ্চ বাজাচ্ছিল, তারা কারা? শুভেন্দুবাবু, শিশিরবাবুরা কারা? কোন পরিবারবাদের অংশ? পার্লামেন্টে 53% বিজেপির এমপি পরিবারবাদের ফসল। দিস ইজ রেকর্ড। এই পার্লামেন্টে সব উদরপিণ্ডি বুদর ঘাড়ে এইসব কথাবার্তা বলছেন। এখন উনি তো ওনার কংগ্রেসকে নিয়ে বিরাট কথাবার্তা বলছেন, কিন্তু পার্লামেন্টে তো ভারতবর্ষের মানুষ ওনার বিদায়ী ভাষণে শুনতে চাইছে যে ভারতবর্ষে 122টা দেশের মধ্যে 111তম স্থানে কেন ক্ষুধার ইন্ডেক্সে। মানুষ তো এটা জানতে চাইছে। উনি তো এটা ভাগ্য ভালো বলেনি যে নেহেরু 10 বছর শাসন করেছে। আমি এখন উত্তর দেব। উত্তরটা হচ্ছে যে মাথাপিছু রোজগার সব থেকে বেশি কমেছে এই দেশে। হলো কিন্তু উনি কংগ্রেস পরিবারের থেকে আলাদা করে দেখার চেষ্টা করছেন অধীর রঞ্জন চৌধুরীকে, গোলাম নবী আজাদকে। উনি তো জানেন যে এই পার্লামেন্টে ওনাকে রাবণকে ওলাদ বলার মতো ক্ষমতা অধীর চৌধুরী রাখে। ওসব উনি, আমরা জানি, ট্যাকটিক্স আমরা বুঝি। এখন এই জব ক্রিয়েশন 30 মাসে সব থেকে বেশি কম, 47 বছরে সব থেকে বেশি। আর মানুষ জানতে চেয়েছে এটা, মানুষ ভোট দেবে তার অভিজ্ঞতা থেকে। এইসব বলে তো কোনো লাভ নেই। কিন্তু আমি তার আগে একটা কথা আপনার কাছে বলি, আপনি তার আগের টপিকটা আমাকে একটু বলার সুযোগ ছিল, আমি বলতে চাইছিলাম। দেখুন, একটু আগে বলছেন যে কেন অভিষেক বাবু এই ধর্ণা মঞ্চে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে দেখুন, দ্য ইয়ং ম্যান ইন হারি, ময়ূর সিংহাসনের লড়াই, দ্য ইয়ং ম্যান ইন হারি, তার কোথাও মনোমালিন্য হচ্ছে। এখন দেবেন্দ্র ফডনবিসের সাথে কারা মিটিং করছে, কোথায় মিটিং করছে আমি বলতে পারবো না। আর একটু আগে যে বিজেপির বন্ধু বলছিল যে বিরাট তৎপর, দেখবেন এখন নতুন নিউটন এসে গেছে। ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাচ্ছে এখন বাংলাতে। বাংলার নতুন নিউটন। আগে ডেট দিত, তারিখ, ক্যালেন্ডার, এখন নতুন নিউটন। আগে শুনতাম কান টানলে মাথা আসে, এখন কানের কথা বললে সিবিআই মাথা ফাটিয়ে আসে।
উল্টো 4 দিন লাগে একটা ইয়ে দিতে, লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানা খুঁজে পায় না, শুধু ঘুরতে থাকে। আর আমাদের এটা মানতে হবে। আরে কম্পিউটারের মধ্যে বসে কি সব করে সেই সব উল্টো পাল্টা কাজ। এটা নতুন নিউটনরা আমাদের তথ্য দেখুন, বিজেপি তৃণমূল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে। মানে আপনি দেখুন, আমি বলছি তৃণমূলের বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের সঙ্গে সঙ্গে জ্বালা লেগে গেছে। আসলে পশ্চিমবঙ্গে ওই যে বলছেন স্লোগান দিয়েছে না মোদি, আচ্ছা এই স্লোগানটা কি কংগ্রেস দিয়েছিল? মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, কে দিয়েছিল স্লোগানটা? তারা এখন মঞ্চে বসে আছে, তাই তো বলছে আজকে বলুন, তাই তো বলছে। কুণাল বাবু একটা খুব সুন্দর কুণাল বাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন গতকাল, বলেছেন পশ্চিমবঙ্গ আগামী দিনের নির্বাচনে ঠিক করবে কেন্দ্রীয় সরকার, যেই আসুক তাকে নিয়ন্ত্রণ করবে। তার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন নাকি? আমরা যে কথাগুলো বলছিলাম সেই ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম হয়ে গেছে। প্রথমে আমি সমদাকে শুধু বিনীতভাবে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে পরিবারতন্ত্র বলতে সৌম্যদা যেটা বোঝেন আর আমরা যেটা বুঝি, এটার মধ্যে একটা পার্থক্য আছে। বলো কি পার্থক্য? ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে পরিষ্কারভাবে বলেছে যে একই পরিবার তার ব্যক্তিদেরকে ঘিরে যদি কোনো দল আবর্তিত হয় সেটা হচ্ছে পরিবারতন্ত্র। সৌম্যদা বলেছেন একই প্রোডাক্টকে বারবার লঞ্চ করা হচ্ছে, অবভিয়াসলি ইঙ্গিত রাহুল গান্ধী। একই জনসমর্থন নিয়ে কোন একটি দলের অনেক নেতার কোন পরিবারের অনেকে তারা এগিয়ে আসছে, সেটা পরিবার আমি তোমাকে জানতে চাইছি, এই পরিবারতন্ত্রের মধ্যে কি শিশির বাবু এবং শুভেন্দু বাবু পড়ে? মানে দুটো কি সৌম্যদা এতক্ষণ ধরে সাফল্য গোনাচ্ছিল, হাঙ্গার ইন্ডেক্স ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষ 10 বছরের মধ্যে 11তম স্থান ছিল বিশ্বের মধ্যে অর্থনীতিতে, 5ম স্থানে উঠে এসছে। আর ইউপি এর সময় বলা হয়েছিল বিজেপির 2 শরিক একসময় আকালি দল এবং শিবসেনা, তারা কোন পরিবারবাদের বিপরীত উদাহরণটা রেখেছেন আমার জানার ইচ্ছে রইল। কিন্তু আমি কৌস্তবের কাছে আসবো, তার আগে লাভলি মৈত্র, তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক, একেবারে পরিষ্কার কি বলেছেন, তার সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছি, পরে যদি কোনো ক্ল্যারিফিকেশন দেন আমরা পাননি। আমি দ্রুত একবার দেখে নেবো কি বলেছেন লাভলি। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। দল ইকুয়ালস টু রোজগার, এটাই কি বলতে চাইছেন তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র? তৃণমূল বিধায়কের এই মন্তব্যই যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, মুখ ফসকে তৃণমূল বিধায়ক সত্যিটা বলে দিয়েছেন। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। এতদিন পর্যন্ত আন্ডার কভার ছিল, জনমানুষে আসতো না, ভিতর থেকে এগুলো কন্ট্রোল হতো। আস্তে আস্তে এটা এক্সপোজ হচ্ছে। লাভলি মৈত্র মহাশয় যে কথা বলছেন, এগুলো হচ্ছে স্বাভাবিক করার জন্য কথা বলছে। দল কারা চালাচ্ছে? যারা প্রমোটার, যারা তোলাবাজি ঠিকঠাক করতে পারছে তারা। বিধায়ক যেটা বলেছে, আসলে ও বলতে গিয়ে একটু হয়তো স্লিপ অফ টার্ন, বলতে গিয়ে একটু হয়তো সমস্যা হয়েছে। যেভাবে বলতে চেয়েছিল আসলে সেইভাবে বলতে পারিনি। সাংগঠনিকভাবে আমাদের কোথাও কোথাও একটু ঘাটতি আছে। আমাদের বিধায়করা যাচ্ছে, আমাদের নেতারা যাচ্ছে, প্রতাপনগরে একটু সমস্যা আছে। আমি আশা করি আমাদের ওখানকার যারা নেতৃত্ব আছেন, বিধায়ক আমাদের লাভলি মৈত্র আছে ওখানে, ওর চেষ্টা করছে। এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি, দলের যে মূল লক্ষ্য টাকা তোলা, দল থাকলে টাকা আসবে, সেটা তিনি যে স্বীকার করেছেন, সহজ সরলভাবে বলেছেন, তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকবে। এদিন একাধিকবার প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এই অনৈক্য এবং এর সিরিজ, এরপরে দেখাবো ব্যারাকপুরে অর্জুন সিং আর সোমনাথ শ্যাম, সে দ্বন্দ্ব তো থামছেই না। স্বয়ং সুব্রত বক্সি ডাকছেন, এক পক্ষ যাচ্ছে না। দেব হঠাৎ কেন 3টে কমিটি থেকে রিজাইন করলেন, এইসব আছে। কিন্তু আমার বক্তব্য যে বিরোধীরা, এই রাজ্যের বিরোধীদের তাতে 1-6 সুবিধে হবে, কোনো সুরাহা হবে, খাতা খুলবে, ডিভিডেন্ড পেতে পারবে তোমরা? 100% পারবো। প্রথমে বলি যে আমি না এতদিন বুঝতে পারতাম না যে মদনদা ও লাভলিটা কেন বলে। এবার বুঝলাম মদনদার ও লাভলিটা আগে থেকে প্রেডিকশন, লাভলি মৈত্র সত্যি কথাটা বলে ফেলেছেন। সারা বছর না, কিন্তু 100% পারবোটা আমি জিজ্ঞেস করি। তুমি বলছো লোকসভায় সিপিএম এর খাতা খুলবে? 100% খুলবে, 100% খুলবে।
তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা হচ্ছে এক করব। আমি বলছি সুমনদা, বাংলা সিনেমায় একজন অভিনেতা ছিলেন, তার নাম ছিল ছবি বিশ্বাস, কিন্তু তৃণমূল প্রযোজিত সিনেমায় ছবি আছে কিন্তু বিশ্বাস নেই। পিসি ভাইপোকে বিশ্বাস করে না, ভাইপোকে পিসিকে বিশ্বাস করে না, কখনো শুধু ভাইপোর ছবি, কখনো শুধু পিসির ছবি। আসলে বিরোধটা কোথায়? বিরোধটা হচ্ছে ওই 75% কালীঘাটে যেটা যাবে তার ভাগটা, ভিতরের ভাগটা কি হবে। আগে শুনতাম ভাগের মা গঙ্গা পায় না, এখন দেখি তৃণমূলের আমলে ভাগের পিসি ছবি পায় না, ভাগের ভাইপো ছবি পায় না। আসলে যে দলের নিজেদের মধ্যেই এইরকম অবিশ্বাস, তাদের মানুষ অবিশ্বাস করতে শুরু করেছে, এটা আমরা জানি। এই যে পিস্তুত বোন পুণ্যির কথা বলা হচ্ছে, উনি কি বলেছেন? উনি বলেছেন যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আসলে প্রশ্নটা দেখুন, যোগ্য চোর না অযোগ্য চোর, প্রবীণ চোর না নবীন চোর, প্যারামিটারটা কিন্তু আসলে চোরই থেকে যাচ্ছে, চিটিংবাজি থেকে যাচ্ছে। ও লাভলি হিসেবে গতকাল লাভলি মৈত্র বলে দিয়েছে যে আমি জানি কত কামাই হবে আর কি। তো আমি বলছি যে আসলে প্যারামিটারটা চুরি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম আজকে শুভেন্দু অধিকারী, তিনি বললেন কি রিয়াকশন অ্যাকশন তো দেখেছিলাম। বিজেপির সর্বভারতীয় নেতা এসে কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আজ থেকে বহু বছর আগে, ভাগ মুকুল ভাগ, ভাগ মুকুল ভাগ। তখন মানুষ মানে বুঝতে পারেননি আসলে 7,000 টাকার ভাগ, আসলে 9,000 টাকার ভাগ নিয়ে মুকুলরা চলে গেছে, অর্জুনরা চলে গেছে, সব্যসাচীরা চলে এসেছে, আবার কেউ কেউ ফেরতও চলে এসেছে। আমি বলছি আজকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, কি ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স। পেছনে কাকে দেখা যাচ্ছে? নিশীথ প্রামাণিক। পেছনে কাকে দেখা যাচ্ছে? অমিত শাহ। গোদরা কাণ্ডে সংখ্যালঘু মানুষের খুন লেগে আছে যার গায়ে, 17 দিন জেল খেটেছেন নিশীথ প্রামাণিক, গরু চোর, তারা পেছনে বসে আছেন, আর উনি বলছেন ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স। আচ্ছা, এই চাকরি দুর্নীতির সাথে প্রথম যে কেস চাকরি দুর্নীতির বেরিয়েছে, তো পূর্ব মেদিনীপুরের কেস। কি হচ্ছে এসব? আসলে বিজেপি, বাংলায় বিজেপি আসলে তৃণমূলের বিটি। আর এর সাথে আমরা বলবো এগুলো এজেন্ডা না সুমনদা, এজেন্ডা হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, হাঙ্গার ইন্ডেক্স। সৌমদা বলার চেষ্টা করেছিল মানুষের রুটি খারাপ জায়গায় যাচ্ছে, পিসির ছবি থাকবে না ভাইপোর ছবি থাকবে, হোয়াট ননসেন্স। কৌস্তব যুব নেতা উত্তেজিত হয়ে বলেছে, অনেকগুলো কথা ভালো বলেছে, কিন্তু ওর একটা আশা যে লোকসভায় সিপিএম খাতা, নিশীথ প্রামাণিকের কথাটা তো মিলে গেল তোমার। আমি আসি লোকসভায়, আমি শেষ করি, লোকসভায় সিপিএম খাতা খুলবে। এই কদিন আগে আমরা দেখতাম না, অভিনেত্রী পুনম পান্ডে হঠাৎ শুনলাম মারা গেছে, তারপর আবার বেঁচে ফিরে এসেছে। তো পুনম পান্ডে যদি মরে বেঁচে ফিরে আসতে পারে, সিপিএম খাতা খুলতে পারবে, অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং আরেকটা জিনিস, যে 518 বছর পর ভগবান রাম তার ঘরে ফিরে এসেছেন, রামলালা অযোধ্যায়, কিন্তু 5 বছরের নীরববতী মেহুল চোকসিরা ঘরে ফেরেনি। এই জায়গায় যারা ভারতবর্ষকে দাঁড় করিয়েছে তাদের থেকে, আর সিপিএম এত বড় বড় কথা বলছে, এই নিশীথ প্রামাণিক, এই শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তো বারবার আমরাও বলেছি, এই নিশীথ প্রামাণিক অধিকারীকে চোর, আমরা থেকে চলে যাওয়ার পর দিয়েছো বিজেপি চোর বলেছে, সেই ক্যাবিনেট, সেই পার্টি সেরা পদগুলো। প্রথমত কৌস্তব বেশ উত্তেজিত স্বরে বিভিন্ন ধরনের অভিযোগ করলো এবং সুন্দর একটি উপমা নিয়ে আসলো, ছবি বিশ্বাস। আমি শুধু কৌস্তবকে মনে করিয়ে দেব যে 2006 সালে যারা 235টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে 2021 সালে তাদেরকে 0 আসনে পরিণত করেছে এই পশ্চিমবঙ্গের মানুষ। বিশ্বাস 2006 সালে দলের মধ্যে থেকে বলনি তো, এটাকে ধান্দাবাজি বলে শঙ্করবাবু। মানুষ 6 সাল থেকে যখন যাবে বিজেপিতে গেলে, তারপরে কথা বলছো 6 সালে দল তার ছাড়ানি কেন? আসলে যে ক্ষমতায় দল পরিবর্তনটা না, সংকটটা খুব ডেঞ্জারাস ব্যাপার। আসলে আমি যখন ক্ষমতায় থাকবো না, যে ক্ষমতায় আসবে তার দিকে চলে যাবো, যে ক্ষমতায় আসতে পারে তার সাথে চলে যাবো, এর থেকে বিশ্বাসঘাতক কিছু হতে পারে। এবার আমি সুদিনের কোকিল, আমি না অভিমানটা একটু কমন নিয়ে নি, আমি শুধু একটু অমিতাভ বচ্চন যে আমাদের ফিল্মটা মনে হবে, কৌস্তব চিৎকার করলো, কৌস্তবের জানা উচিত যে 2011 থেকে 2021 অবধি আমি বিরোধী দল হিসাবে বামেদের সাথেই কাজ করেছি এবং আমি বলেছি নীতিগত প্রশ্নে কৌস্তব যদি এই বিতর্ক করে, আমি এখনো মনে করি গেরুয়া পোশাক পরে কেউ যদি সাম্প্রদায়িক হয় আর ফেস টুপি পরে ধর্মনিরপেক্ষ, এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে না বলে সেটা আমি দল ছাড়ার মান অভিমান ছেড়ে এবার পরের বিষয়, মানে এই বিষয় সংক্রান্ত পরের বিষয় যাই, সেটা হচ্ছে দেব হঠাৎই অভিনেতা, সাংসদ, 3টে পদ থেকে ইস্তফা দিলেন কেন? আমি সেই জল্পনা নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে প্রতিবেদন। তৃণমূলে কি এবারে সাংসদ হিসাবে দেবের শেষ ইনিংস? আসন্ন লোকসভা ভোটে কি আর প্রার্থী হবেন না অভিনেতা সাংসদ? মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরও কি গলেনি বরফ? এই প্রশ্নগুলো উঠছে কারণ সম্প্রতি হঠাৎ করে 3টি সরকারি পদে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন তিনি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে যে কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে ইস্তফা দিয়েছেন। আর এই প্রেক্ষাপটে শুরু হয়েছে নানা জল্পনা। চোর প্রতিপন্ন নিজেকে কেউ করতে চাইছেন না এই দলের সঙ্গে থেকে, তাই এই অস্বস্তিজনক জায়গা থেকে সেটাও হতে পারে। প্রায় 50% লোক অফ হয়ে যাচ্ছে, কেউ বলছে শুটিং আছে, কেউ বলছে বিদেশে আছি। আসলে তারা চোর তকমাটাকে আর গায়ে মাখতে চাইছেন না। দেখুন, বেশ কয়েক মাস আগে দেবের ফিল্মে গরু পাচার এবং কয়লার যে পাচার তার টাকা খেটেছে কিনা এই নিয়ে তাকে সেন্ট্রাল এজেন্সি ডেকে পাঠিয়েছে। অসৎসঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গ সবসময় পাওয়া যায় না, চেষ্টা করলেও পাবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু অসৎসঙ্গ সব ত্যাগ করার চেষ্টা করা উচিত। 2011 সালে ব্রিগেডে দেবের পাগলু ডান্স দেখেছিল 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে উপস্থিত জনতা। এরপর 2014 সাল এবং তার পরের বার 2019 সাল পরপর দুবার ঘাটাল থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ হন দেব। কিন্তু মাঝে মধ্যেই দেবের সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্বের বিবাদের খবর প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষাপটে সূত্রের দাবি, 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব শিল্পী, ভালো ছেলে, দেব দলের সম্পদ। বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে যার ফলে ওর অসুবিধা হচ্ছে। এমনটা কেন হবে? ও শিল্পী মানুষ, ভালো ছেলে। কিন্তু তারপরও কি হলো? কেন লোকসভা ভোটের মুখে পরপর 3টি সরকারি পদে ইস্তফা দিলেন দেব? যে দলে চোর ডাকাত আছে তাদেরকে আবার বাহাবা দিচ্ছে, সেই দলে কতদিন দেববাবু আছেন এতদিন কিভাবে আমি ভাবতে পারছি না। তিনি কেন এই যে যাদের নামে গরু চুরি, বালি চুরি, বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি, রেশন চুরি, দুর্নীতির অভিযোগ আছে, তাদের সাথে কেন এখনো আছে আমি ভেবে পাচ্ছি না। এবং একজন সাংসদ হতে পারে তার নানা ব্যস্ততা আছে, ফলে যে 3টি জায়গায় তার অন্য দায়িত্বে তিনি ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের সঙ্গে কোনো দূরত্ব বা দল থেকে তিনি কোনো পাঠিয়েছেন এরকম কোনো ব্যাপার হয়নি। যোগাযোগের চেষ্টা করা হলে দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবির দত্ত, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 3টে পদ: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসব। এই 3টে পদের কোনোটা অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে না, কোনো কোড অফ কন্ডাক্ট লাগু হয়নি। দেব প্রকাশ্যে, ব্যক্তিগতভাবে নয়, প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। দলও এই নিয়ে চুপ, কার্যত ঢোক গিলছে। আমি বলছি যে লোকসভা ভোটে দেব টিকিট পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে প্রকাশ্যে প্রায় ঘোষণা করে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা এবার যে দেব টিকিট নেবেন তো, শেষ পর্যন্ত ভোটে দাঁড়াবেন তো? দেখুন, দেবের মতো একজন জনপ্রিয় নায়ক তথা সাংসদ, তার এইরকমভাবে ইস্তফা, এটা কিন্তু একটা নিরামিষ ব্যাপার নয়। অর্থাৎ তৃণমূল কোনো স্তরে, না গ্রাসরুট তৃণমূল স্তরের জেলা স্তর, না ব্লক স্তর, না রাজ্য স্তর, কোথাও থেকে তার সম্বন্ধে এই কুণাল ঘোষ এইমাত্র বললেন, এটুকু ছাড়া আর কোনো, এবং দেব নিজেও বলেননি। এরকম নায়কেরা ছেড়েছেন, গোবিন্দা ছেড়েছেন 2009 সালে, 2011 সালে ধর্মেন্দ্র ছেড়েছেন, বিরক্ত হয়ে ছেড়েছেন। কিন্তু দেবের ক্ষেত্রে 3টে কারণ আমার মনে হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম কারণ হচ্ছে, দেখুন, 2022 সালের ফেব্রুয়ারি মাসে এনামুল হকের সঙ্গে যোগের জন্য 5 ঘন্টা ধরে তাকে সিবিআই কুইজ করেছিল, এবং 5 ঘন্টায় আসবার পরে তাকে একটা বিবৃতি দিতে হয়েছিল যে তিনি এসব কাণ্ডের সঙ্গে যুক্ত নয়। সুতরাং এই যে 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা, এতে দেব নিশ্চয়ই নিজের থেকেও এর থেকে এই ধরনের কাণ্ডে ভাবতেই পারেন যে আমি আমার জগৎ না করে অন্য জগতে এলাম, তারপরে এই হ্যারাসমেন্ট কেন। দ্বিতীয় একটা সুকান্ত মজুমদার বলেছেন এটাই কারণ। দ্বিতীয় আর একটা কারণ, বিজেপি কিন্তু একটা চাপ সৃষ্টি করতে পারে। বিজেপি বিভিন্ন জায়গায়, বিরোধীরা বলছেই যে সিবিআই ইডি আসছে, এখন সিবিআই একবার যখন তাকে কুইজ করেছে, তখন এরপরে তারপর চাপ সৃষ্টি করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে তাকে বিজেপিতে যোগ দেওয়ানোর চেষ্টা করতে পারে, বা তৃণমূল থেকে অন্তত তাকে দূরে সরানোর চেষ্টা করতে পারে। এবং সেই জিনিসটা কিন্তু খুব একটা সম্ভাবনার জায়গায় থাকে, এটা বলতেই হবে। তৃতীয়ত, ইদানিং শোনা যাচ্ছে কিন্তু দেবের ঘনিষ্ঠরা, অর্থাৎ তার পার্সোনাল সেক্রেটারি বা তার ঘনিষ্ঠজন,
তারা অযোগ্য ব্যক্তিদের টাকা নিয়ে চাকরি দিয়েছেন। কি হয়েছে সেটা তো দেবী বলতে পারবেন, তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তদন্ত করলে জানা যাবে। কিন্তু এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দেব যদি তৃণমূলের থেকে দূরে না আসেন, ভবিষ্যতে ইডি এবং সিবিআই কিন্তু তার ঘরে গিয়ে পৌঁছবেন, এ সম্ভাবনা একদম বাস্তব সম্ভাবনা। সুতরাং তিনি তার থেকে দূরে সরে আসছেন। একটা কথা আমি বলি যে এই যে ধরনের নায়ক, তাদের কিন্তু একটা প্যারাসোশ্যাল কানেকশন থাকে, মানে লোকে বিশ্বাস করে তার সঙ্গে প্রতিদিন কথা না হলেও তারা বিশ্বাস করে যে আমার সঙ্গে নায়কের কথা হচ্ছে। এমজিআর মারা যাওয়ার পরে 87 সালে বহু ছেলে মেয়ে তারা সুইসাইড করেছিল। নায়কের যদি এইরকম অবস্থা দেখে, সেটা দেবও বুঝতে পারছেন যে তিনি বিভিন্ন চোরা কারবারের সঙ্গে যুক্ত, গরু পাচারের সঙ্গে যুক্ত, এই অভিযোগগুলো যদি ওঠে শিল্পের জায়গায় থাকে। দেবের ক্ষেত্রে আরেকটা তফাৎ অন্যদের সঙ্গে, যে উদাহরণগুলো রবীন্দ্রনাথ বাবু দিলেন সেটা ধর্মেন্দ্র হতে পারে, গোবিন্দা হতে পারে, দেব কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের প্রার্থী পদে নিয়ে সাংসদ হয়েছেন at the top of his career। এইটা কিন্তু একটা ব্যতিক্রম। মানে নিজের বিশুদ্ধতা রক্ষা করার জন্য মিঠুন চক্রবর্তী যেই মুহূর্তে উনার নামটা সারদাতে এসছে, সেই মুহূর্তে উনি তৃণমূলের রাজনীতি থেকে সরে গেছেন এবং সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। মিঠুন চক্রবর্তী ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, সেটা থেকে বাঁচার জন্য মিঠুন চক্রবর্তী ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেখান থেকে বাঁচবার জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছেন। এটা তো ন্যারেটিভ আছে। সেটা হলো যেটা শোনা যায় এবং সংবাদপত্রে প্রকাশ পেয়েছে, সেটা হলো ঘাটাল উৎসবকে কেন্দ্র করে যে কমিটি তৈরি হয়েছিল বা যে কাজকর্ম, সেইখানে দেবের যে ভাবনা চিন্তা সেগুলোকে তারা অ্যাকোমোডেট করেনি এবং লোকাল লেভেলের মানে তৃণমূলের যে নেতৃত্ব, তার সাথে কিন্তু দেবের একটা দূরত্ব নানা ইস্যুতে তৈরি হচ্ছিল এবং সেটা কখনো কখনো প্রকাশ্যে এসেছিল। কিন্তু তারপরেও আমি বলবো দেবের ব্যাপারে আমি সার্টেন নই যে উনি আগামী দিনে পদপ্রার্থী হবেন কি হবেন না। কেন বলছি, 2014 সালে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করে। ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিখ্যাত নায়কদের রিকোয়েস্ট করেছিল, তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ছিলেন। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু রিফিউজ করতে পেরেছিলেন, দেব কিন্তু রিফিউজ করতে পারেননি। স্বভাব মানে উনি নরম স্বভাবের মানুষজন। ফলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে দেব অস্বীকার করতে পারবেন কিনা যে আগামী দিনে আমি ঘাটালের নির্বাচনে লড়াই করব না, এটা নিয়ে আমার কিন্তু একটা সংশয় থাকছে। ঠিক। এবং ঘাটালের প্রার্থী করার পেছনে একটা কারণ নিঃসন্দেহে ছিল, ঘাটালে যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, দেব প্রার্থী হওয়া এটা মানতেই হবে। তখন আমরা এই অনুষ্ঠানেই বলেছিলাম মাস্টার স্ট্রোক, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু পিছনের সারিতে চলে গেছিল। তবে রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে আমি শুধু যোগ করব যে এই যে চাকরি দুর্নীতিতে ঘনিষ্ঠদের যুক্ত থাকার যে অভিযোগ, দেব ঘনিষ্ঠ মহলের খুব আফসোস যে এই অভিযোগটা দলের মধ্যেই একটা অংশ অথবা প্রশাসনের মধ্যে একটা অংশের দিক থেকে আসছে, বিরোধীদের দিক থেকে আসছে না। অর্থাৎ দলের একটা অংশের বিরুদ্ধে দেবের ক্ষোভ নেই। তো আমি এই প্রশ্ন নিয়ে রাহুলের কাছে যাব। রাহুল, এদিকে দেব, ওদিকে ব্যারাকপুরে অন্তহীন বিবাদ, মানে সে বিবাদ শেষ হয় না, আজকেও সেটা কন্টিনিউয়েশন, এবং স্বয়ং সুব্রত বক্সী ডাকলে এক পক্ষ সেখানে আসে না। অর্থাৎ এই বিবাদে দাঁড়ি টানার সদিচ্ছা কোনো পক্ষেরই আছে কিনা তা নিয়ে সংশয়ের অবকাশ আছে। পরে প্রতিবেদন। কারো আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ক্যামেরা লাগাচ্ছে, কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। এই লোকগুলোকে বুথে বসাবেন না। আমি ব্যক্তিগত বলবো, দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং কি খুনির পরিবারে? 100 বার মিটিং ডেকে কথা বলে বৈঠক করেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের কোন্দল কমার পরিবর্তে লোকসভা ভোটের আগে আরও বেড়েই চলেছে। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবো? বলবো আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না।
নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। যারা মনে করুন দলের টিকিটের জন্য আর টিকিট না পেলে অন্য দলে বদলু করবে, এরকমও লোককে নেওয়া উচিত নয়, আবার টিকিট দেওয়া উচিত নয়। আর যেই পরিবারে খুনি থাকবে আর সেই পরিবার থেকে যেন কাউকে টিকিট যেন না দেওয়া হয়, এটাও আমরা বলবো। আর ঠিক ওই 2021-এ যারা মাথা নত করে আমাদের দলে এসছে তাদেরও বুঝতে হবে কি 2019-এ আগে তৃণমূল কংগ্রেস আর এখনকার তৃণমূল কংগ্রেস এক নয়। অর্জুন সিংকে তো আজকেও সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী কটাক্ষ করেছেন। এর উত্তর অর্জুন সিংই দিতে পারবে, এর উত্তর তো আমি দিতে পারবো না, কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে, এখন স্বাভাবিকভাবে প্রতি পদে পদে অপমানিত হচ্ছে। অর্জুন সিং যদি আবার ফিরে আসেন স্বাগত জানাবেন দলে? এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই, আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। দলের অন্দরে সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে অর্জুন সিং বিশেষ কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য, বিষয়টি দল দেখবে। লোকসভা ভোটের আগে এই কোন্দল থামাবে কি করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেদিকেই সবার নজর। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, বাইরের কাউকে লাগছে না, আমার তো স্টুডিওতে তবু কংগ্রেস, সিপিএম, বিজেপিকে লাগে। দলের এক নেতা আরেকজনকে তোলাবাজ বলছেন আর তিনি অপরপক্ষকে খুনি বলছেন। আমি বলছি, কে বলবে যে নির্বাচনের ম্যাক্সিমাম 2.5 মাস বাকি আছে? সুমন, একটু আগে কৌস্তব একটু ছবি বিশ্বাস বলছিল না, ছবি বিশ্বাসের বিশ্বাস কথাটা খুব ভাইটাল, এটা খুব ঘটনা। আমার বক্তব্য হচ্ছে, এত কিছু আলোচনা করছি আমরা, এত কিছু নিয়ে আলোচনা করছি, এত কিছু ভাবার চেষ্টা করছি, সেখানে প্রত্যেকেরই লক্ষ্য, যারা পলিটিক্যাল লোক এখানে বসে আছে আমরা, যে নির্বাচনে কি হবে, নির্বাচনে ইশতেহার কি এর উপর দাঁড়িয়ে বিরোধীরা পার করতে পারবে? বিশ্বাসযোগ্যতা তৃণমূল কংগ্রেসের উপর থেকে মানুষ কি হারিয়ে ফেলবে? সেখানে সবচেয়ে বড় আমার বক্তব্য যে এই বিশ্বাস তৃণমূলের এক নেতা আরেক নেতাকে আমি শেষ করে পাচ্ছেন তো, এর ফলে বিশ্বাসযোগ্যতা, তোমার কথাও নিয়েই বলছি, মানুষ কি তৃণমূল কংগ্রেসের উপর থেকে হারিয়ে ফেলবে না? সেখানে বড় একটা প্রাচীর আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার মানুষ এখনো বিশ্বাস করেন। তুমি দেখো, বিরোধীদের কাছে কোনো জন প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস বা সরকার যা করছে, আজকে শিল্প নিয়ে যা করছে, যা যা উন্নয়ন করেছে, এই যারা যারা বেনিফিশিয়ারি, এইসব নিয়ে কোনো প্রশ্ন নেই, এসব নিয়ে কোনো জায়গা নেই। কি প্রশ্ন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন থাকলেন? এটা বিরাট ভাইটাল পয়েন্ট। আজকে দাঁড়িয়ে কেন অদিতি গানে কথা বললেন? বিরোধীদের আরেকটা আমি যোগ করে দিই যে আজকে তৃণমূলের 3 শীর্ষ নেতা দেবকে ফোন করেন, দেব ফোনই ধরেননি। একটু বলতে দিও আমাকে। আমি বলছি এটা বেশ ফোন ধরলো না, বেশ ফোন ধরলো না। আমি রবীন্দ্র বাবুর কথা মেনে নিলাম, সব বুঝলাম। 42টা সেটাই তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তিনি ফোন ধরলেই হলো। দেব আমার সঙ্গে সম্পর্ক ভালো, ছোট ভাইয়ের মতো, আমি যতদূর জানি। সেখানে দাঁড়িয়ে দেব ধরো ব্যস্ততার কারণে, যে কোনো কারণে হোক, গেল না, এটা কি বিরোধীদের ইস্যু হতে পারে? না, কোথায় গেল না? আমি পদত্যাগ করলো, ধরো পদত্যাগ করলো, দাঁড়ানো তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, সেটাই কি বিরোধীদের একমাত্র ইস্যু হতে পারে? আমরা এখানে যদি পলিটিক্যাল কন্টেন্ট নিয়ে আলোচনা করি, দিলীপ এক সেকেন্ড কেউ বলবে না, ওর 2 মিনিটের মধ্যে এই সংকট ফরম্যাটটা মানো। আমি বলছি রাহুল, দিলীপ ঘোষের সঙ্গে যখন দিলীপ ঘোষের দিল্লি নেতৃত্বের লড়াই লাগতো, তখন তো তৃণমূলের বিরাট ইস্যু হতো। সমস্যা কোথায় জানো সুমন? হাসি মুখে প্রতিক্রিয়া পেতাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে দেশ জুড়ে নাকি বিশ্বাস করছে, বিজেপির লেহের উঠেছে, সেখানে রাম মন্দিরের প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পাশে অমিত শাহ থাকে না, এই নিয়ে একটা প্রশ্ন ওঠে না। অদ্ভুত হচ্ছে এখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? কি অদ্ভুত কথা ভাই, মাঝখানে বলো প্লিজ, মাঝখানে বলে নি। তো এখানে দাঁড়িয়ে সৌম্য বা কৌস্তব বা শঙ্করদের তোতা পাখ, মানে চাতক পাখির মতো তাকিয়ে আছে তৃণমূলের দিকে। কে অনুপস্থিত, কে আসবে না, কে কোথায় যাবে, কোনো ভাইটাল পয়েন্ট নেই, কোনো বিরোধিতা নেই, শুধুমাত্র তৃণমূলে কে কখন পদত্যাগ করবে ছাড়া বিষয় নেই। এটা দিয়ে এরা নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। একটা কথা পরিষ্কার বলি, রাহুলদা ঠিকই বলেছেন যে বিশ্বাস সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমরাও তো বিশ্বাস করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যারাকপুরে সভা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল অর্জুন সিং অপরাধী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি কেন রাজনীতি নেই? পার্লামেন্টে 11% যার অ্যাটেন্ডেন্স, পার্লামেন্টে 11% তার পাবলিক ইন্টারেস্ট নেই, রাজনীতি নয়,